গুড মর্নিং ডিয়ার লার্নার্স। ওয়েলকাম টু আমার ডিজিটাল পাঠশালা। আজ 11ই আগস্ট এবং 12ই আগস্ট এই দুটো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি তোমাদের সঙ্গে আছি। আমি আশফাকুল্লাহ মণ্ডল। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহ। একেবারে প্রথমে গাজা সংকটের তীব্রতা বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন। ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা শহরে নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি জরুরি বৈঠকে আহ্বান করা হয়েছে। অর্থাৎ গতকাল একটি জরুরি বৈঠকের আহ্বান করা হয়েছিল, যা তীব্র আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে। বেশ কয়েকজন ইউরোপীয় সদস্যের অনুরোধে অনুষ্ঠিত এই অধিবেশনে ক্রমবর্ধমান মানবিক সংকট এবং গাজার 2 মিলিয়ন বাসিন্দা এবং অবশিষ্ট জিম্মিদের জন্য সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছিল। শুক্রবার 8ই আগস্ট 2025 তারিখে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করে, যা এই অঞ্চলে 22 মাস ধরে চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তোলে। এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এটিকে বিপজ্জনক বৃদ্ধি হিসাবে বর্ণনা করেছেন, যা গাজার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক বিপর্যয়কে আরও গভীর করার ঝুঁকি তৈরি করে এবং হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর হাতে বন্দী জিম্মিদের জীবনকেও বিপন্ন করে তোলে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। জাতিসংঘ, যাকে বলা হয় ইউনাইটেড নেশনের যে সনদ, সেই সনদে মোট 111টি অনুচ্ছেদ রয়েছে এবং 19টি অধ্যায় রয়েছে। আর্টিকেল অ্যান্ড 19 পার্ট। (1920) সালে লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ অবসানে এবং যেটি প্যারিস শান্তি সম্মেলনের ফলে হয়েছিল, এবং তারপরে 1941 সালে 26টি দেশের প্রতিনিধিরা আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। এবং মূলত এই আটলান্টিক সনদ স্বাক্ষর করা হয় যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে যে যুদ্ধ, সেই প্রতিরোধ করার জন্য একটি যুদ্ধ পরবর্তী সংস্থা প্রতিষ্ঠান করা হয়। তার পরবর্তীতে 1945 সালে 26শে জুন 51টি দেশের জাতিসংঘ সনদে স্বাক্ষর করার পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে 1945 সালে 24শে অক্টোবর অস্তিত্ব লাভ করে। 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। 1946 সালে জানুয়ারিতে লন্ডনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপরে আসি জাতিসংঘের সংগঠনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের প্রধান যে 5টি অঙ্গ আছে তার মধ্যে একটি। এদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই জাতিসংঘের মেম্বার হচ্ছে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার হচ্ছে 15। টোটাল মেম্বার 15, সেক্ষেত্রে 5 যোগ 10, অর্থাৎ 5টা হচ্ছে পার্মানেন্ট এবং 10টা হচ্ছে নন পার্মানেন্ট মেম্বার।
5টা স্থায়ী সদস্য অর্থাৎ পার্মানেন্ট মেম্বার কারা দেখে নিই। পার্মানেন্ট মেম্বার হচ্ছে সি, এফ, আর, ইউ, অর্থাৎ সি ফর চায়না, এ ফর ফ্রান্স, আর ফর রাশিয়া, ইউ ফর ইউকে, ইউ ফর ইউনাইটেড নেশন। এই 5টা মিলে হচ্ছে এদের পার্মানেন্ট মেম্বার। এবং নন পার্মানেন্ট মেম্বার যেগুলো বেছে নেওয়া হয় অর্থাৎ অস্থায়ী সদস্যদেরকে বেছে নেওয়া হয় এশিয়া এবং আফ্রিকা থেকে 5 কান্ট্রি, ইস্ট ইউরোপ থেকে 1 কান্ট্রি, ল্যাটিন আমেরিকা থেকে 2 কান্ট্রি এবং পশ্চিম ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে দুটো দেশ, অর্থাৎ মোট 5, 6, 9, 10 এবং 10, 11, অর্থাৎ টোটাল মেম্বার হচ্ছে নিরাপত্তা পরিষদের টোটাল মেম্বার হচ্ছে 15 জন। তার মধ্যে 5টা হচ্ছে পার্মানেন্ট এবং 10টা হচ্ছে নন পার্মানেন্ট। এই 5টা হচ্ছে CFR ডাবল ইউ, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে এবং USA। এবং নন পার্মানেন্ট মেম্বার মধ্যে এশিয়া আফ্রিকা থেকে 5টা দেশ, ইস্ট ইউরোপ থেকে 1টা দেশ, ল্যাটিন আমেরিকা থেকে 2টো দেশ এবং পশ্চিম ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে 2টো। নেক্সট গুরুত্বপূর্ণ খবর, ভারতীয় বক্সার নিশা এবং মুস্কান তারা স্বর্ণপদক জিতেছে আন্ডার-19 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ব্যাংককে যে আয়োজিত হয়েছে সেখানে তারা সোনা জিতেছে, নিশা এবং মুস্কান বাগ। ইন বক্সিং, ইয়ং ইন্ডিয়ান উইমেন পিউজিলিস্ট অর্থাৎ বক্সার নিশা এবং মুস্কান শোকেস করেছে তাদের ইমপ্রেসিভ স্কিল এবং তারা স্বর্ণপদক জিতেছে, যেখানে অন্যান্য 5 জন তারা সিলভার মেডেল জিতেছে আন্ডার-19 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ, যেটা ব্যাংককে আয়োজিত হয়েছিল গতকাল। আউট অফ দ্য 10 ফিমেল, 10 জন ফিমেলের বক্সারের মধ্যে 9 রিটার্ন উইথ মেডেলস, তার মধ্যে 9 জনই মেডেল নিয়ে ফিরছেন, ইনক্লুডিং 2 গোল্ড, তার মধ্যে 2টো গোল্ড আছে, 5টা সিলভার আছে এবং 2টো ব্রোঞ্জ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতীয় মহিলা বক্সার নিশা এবং মুস্কান বাগ তারা স্বর্ণপদক জয় করেছে। ইন্ডিয়ান ওপেন 2025 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ মিটে মহিলাদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছেন আন্নু রানি। খুব ইম্পর্টেন্ট, আন্নু রানি জ্যাভলিন থ্রোতে তিনি সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সে অলিম্পিয়ান আন্নু রানি গতকাল উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান ওপেন 2025 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ লেভেল কন্টিনেন্টাল ট্যুরে মহিলাদের জ্যাভলিন থ্রোতে শিরোপা জিতেছেন। তিনি 62.01 মিটার সেরা থ্রো করেছেন। পরবর্তী খবর, এটা রিপিটেশন, বেশ কয়েকদিন থেকে আসছে যে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ ইসরায়েলের সামরিক রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন, যা গাজায় ব্যবহার করা যেতে পারে। ইসরায়েলের প্রতি জার্মানের ঐতিহ্যগত দৃঢ় সমর্থনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এটা মনে রাখতে হবে যে বেশ কয়েক বছর থেকে গাজায় যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে গাজা এবং ইসরায়েলের মধ্যে,
সেখানে মূলত অস্ত্র সরবরাহকারী দুটি দেশ, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্রান্স। সেই ফ্রান্সের জার্মান, এবং সেই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ তিনি ঘোষণা করছেন যে ইসরায়েলে আর সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে না। ওয়ার্ল্ড লায়ন ডে পালন করা হয় 10th আগস্ট এভরি ইয়ার। প্রত্যেক বছর 10ই আগস্ট লায়ন ডে এবং 29th জুলাই টাইগার ডে পালন করা হয়। তো বিশ্ব সিংহ দিবসে মূলত রয়্যাল এশিয়াটিক লায়ন সংরক্ষণে গুজরাটের একটি মাইলফলক হিসাবে চিহ্নিত করা হয়েছে পোরবন্দরের কাছে অবস্থিত বারদা বন্যপ্রাণী অভয়ারণ্য। মনে রাখতে হবে, বারদা বন্যপ্রাণী অভয়ারণ্য পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2025 সালে সিংহ শুমারিতে গুজরাটে 891টি সিংহ এটা রেকর্ড করা হয়েছে, অর্থাৎ সিংহের সংখ্যা ভারতে 891টি। গিরের বাইরেও সিংহের আবাসস্থল সম্প্রসারণের ক্ষেত্রে বরদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য এখন রয়েছে 17টি সিংহ এবং 25টি চিতাবাঘ। বন বিভাগের রেডিও কলার এবং রিয়েল টাইম ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে সিংহ সংরক্ষণ আগের চেয়েও কার্যকর করে তোলা হয়েছে। স্থানীয় পশুপালকদের অংশগ্রহণেও কিন্তু সংরক্ষণে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিক কেন্দ্রিক করে তুলেছে। ঐতিহাসিক পদক্ষেপে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলছে জনসাধারণের। তো সেই আন্দোলনের চাপেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তিনি ঘোষণা করেছেন যে সেপ্টেম্বরে জাতিসংঘের যে সাধারণ পরিষদের 80তম অধিবেশন অনুষ্ঠিত হবে, অস্ট্রেলিয়া সেখানে সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা দেশটির পররাষ্ট্রনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়াকে ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার মতো দেশগুলির সাথে একত্রিত করে, যারা মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে আন্তর্জাতিক গতি জোরদার করার লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে আমার ডিজিটাল পাঠশালার যে কারেন্ট অ্যাফেয়ার্স সেশন প্রত্যেক দিন আসে, সেখানে মূলত আমরা আলোচনা করে থাকি অল ইন্ডিয়া রেডিও, বর্তমানে আকাশবাণী সংবাদ থেকে গুরুত্বপূর্ণ মূলত ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য উল্লেখযোগ্য যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোই আলোচনা করা হয় এবং এখানে সবসময় একটা দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা হয় যেন সেগুলো শুধুমাত্র বাচাল খবর না হয়ে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ হয়। তো এইবার সেকেন্ড পোর্শন আমরা অল ইন্ডিয়া রেডিও নিউজের পরের অংশ দ্য হিন্দু নিউজ পেপার থেকে আমরা পড়ব। দ্য হিন্দু নিউজ পেপারেই একই খবর লিখছে, ইন্ডিয়া হ্যাজ সেট অ্যান এক্সাম্পল ইন লায়ন কনজারভেশন, অর্থাৎ সিংহ সংরক্ষণের কথা এখানেও গুরুত্ব দেওয়া আছে। As per the census conducted in May, the estimated population of Asiatic lion has increased to 891 from 674 5 years ago. অর্থাৎ 5 বছর আগে যেখানে আমাদের লায়নের পপুলেশন ছিল 674, সেখানে এবছর লায়নের যেটা সংখ্যা দাঁড়িয়েছে 891। এছাড়াও এশিয়াটিক লায়ন্স আর অনলি ফাউন্ড ইন ইন্ডিয়া অ্যান্ড দ্যাট টু ইন গির, অ্যান্ড গুজরাট গেটস 100% অফ দ্য প্রাইড। অর্থাৎ এই এশিয়াটিক লায়নের শুধুমাত্র অস্তিত্ব ভারতবর্ষে এবং ভারতবর্ষের গির অভয়ারণ্যে। এখানে স্টেট গভর্নমেন্ট এবং অন্যান্যদের কথা বলা আছে। এখানে মূলত মালধারী এবং অন্যান্য লোকাল কমিউনিটিদের কথা বলা আছে। মালধারী গুজরাটের একটা সম্প্রদায়। প্রজেক্ট লায়ন, প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফ্যান্ট, প্রজেক্ট ডলফিন এবং প্রজেক্ট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এই সমস্ত প্রজেক্টগুলো ভারতবর্ষের জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে।
এরপরের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে শুভ্রাংশু শুক্লার ইন্ডিয়ান স্পেস স্টেশন যে ট্রিপ সেটা কিন্তু হেল্প করবে ভারতের মিশন যে গগনযানের কথা সেটা বলছেন ইসরোর চিফ কিন্তু এটা জানাচ্ছেন। ভি নারায়ণ, চেয়ারম্যান অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, তিনি রবিবার বলেছেন, ডক্টর নারায়ণন তিনি অ্যাড্রেস করছিলেন 13th কনভোকেশন অফ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভার্চুয়াল মোডে, সেখানে তিনি বলেছেন। এবং এটা অনেক আগেকার খবর এবং বারবার এটা রিপিটেশন গিয়েছে যে অ্যাক্সিওম 4 মিশনে শুভ্রাংশু শুক্লা, গ্রুপ ক্যাপ্টেন শুক্লা, একজন ক্রিউ মেম্বার, তিনি কিন্তু আইএসএসে পৌঁছেছিলেন। এরপরের নেক্সট খবর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াট ইজ তেলেঙ্গানার কলেশ্বরম প্রজেক্ট নিয়ে খবর। তেলেঙ্গানার কলেশ্বরম প্রজেক্ট কেএলআইপি হচ্ছে একটা মাল্টিপারপাস ইরিগেশন প্রজেক্ট, মূলত যেটা অবস্থিত গোদাবরী নদীতে, রিভার গোদাবরীতে, কলেশ্বরম, তেলেঙ্গানায়। এটাকে বিল করা হয়েছে যে ওয়ার্ল্ডের লার্জেস্ট মাল্টি স্টেজ ইরিগেশন প্রজেক্ট। এটা বলা হয় যে এটা হচ্ছে বিশ্বের লার্জেস্ট স্টেজ ইরিগেশন প্রজেক্ট। প্রাণহিতা এবং গোদাবরী নদী এই দুইয়ের সঙ্গমস্থলে অবস্থিত। এখানে যে ক্যানাল নেটওয়ার্ক আছে প্রায় 1800 কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে এই প্রজেক্টটা কানেক্ট করছে। এই প্রজেক্টটা কনসিভড করা হয়েছিল যে বিআরএস গভর্নমেন্টের হেড কে চন্দ্রশেখর রাও, তার দ্বারা মূলত এখানে প্রোভাইড করা হয় বহুমুখী কাজ, তার মধ্যে লিফট ইরিগেশন ফেসিলিটি প্রায় 16 লাখ একর জমিতে 13টি জেলায় এটা দেওয়া হবে। কেএলআইপি কথার ফুল ফর্ম হচ্ছে কলেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট। এরপরে গুরুত্বপূর্ণ দুটো এডিটোরিয়াল কমেন্ট আছে, একটু পড়ে নিই। Language lessons. The obsession with Hindi is diversion from the need of school education. অর্থাৎ যে হিন্দির প্রতি যে অবসেশন, আবেশ, সেই আবেশটা আমাদেরকে দিগ্ভ্রান্ত করছে না তো স্কুল এডুকেশন থেকে। এই শীর্ষকেই বলা আছে তামিলনাড়ু এবং কর্ণাটক তারা প্ল্যান করছে যে ইমপ্লিমেন্ট করবে 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেখানে ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা আছে যে 3 ল্যাঙ্গুয়েজ পলিসি, অপোজ টু দ্য পুশ ফর 3 ল্যাঙ্গুয়েজ পলিসি ইন ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, ন্যাশনাল এডুকেশন নিউ এডুকেশন যে পলিসি 2022-তে নেওয়া হয়েছে, যেখানে 3টে ভাষার কথা বলা আছে। কিন্তু এই দুটো রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটক তারা 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার দিকে এগোচ্ছে। বোথ স্টেটস আর ইনক্লাইন্ড, এই দুটো রাষ্ট্র কিন্তু ঝুঁকে আছে টুয়ার্ডস প্রাইমেসি ফর লোকাল ল্যাঙ্গুয়েজেস। তারা গুরুত্ব দিতে চাইছে স্থানীয় ভাষার উপরে, তামিল এবং কান্নাড়া, এই দুটো ভাষার উপরে রেসপেক্টিভলি, অ্যান্ড দেন ইংলিশ। এবং প্রথমে তামিল এবং কান্নাড়া, তারপরে তারা ইংলিশ ভাষাকে গুরুত্ব দিচ্ছে ইন স্কুল এডুকেশনে। তামিলনাড়ু হ্যাজ অলরেডি আনভেইলড ইটস স্টেট এডুকেশন পলিসি। অলরেডি তামিলনাড়ু তাদের রাজ্যের যে এডুকেশন পলিসি এসইপি, স্টেট এডুকেশন পলিসি, সেটা তারা প্রকাশ করেছে। হোয়াইল এ কমিশন হ্যাজ সাবমিটেড ইটস রিকমেন্ডেশন ফর কর্ণাটকাস এসইপি, এবং কমিশন কর্ণাটকার যে স্টেট এডুকেশন পলিসি সেটাও সাবমিট করেছে। তামিলনাড়ু হ্যাজ মেয়ারলি reiterated its existing 2 language policy, but Karnataka is set to discontinue its 3 language policy. The Commission has proposed that Kannada, or the children's mother tongue, should be the medium of instruction up to class 5.
অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত একজন ছাত্রের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হওয়া উচিত কিন্তু তার মাতৃভাষা, অ্যান্ড প্রিফারেবলি টিল ক্লাস 12, এবং পছন্দসইভাবে 12 ক্লাস পর্যন্তও তার মাতৃভাষায় ইনস্ট্রাকশনের মাধ্যম হিসেবে রাখা উচিত। কান্নাডা অর হোয়াট এভার ইজ মাদার টাং অ্যান্ড ইংলিশ উইল বি দ্য টু কম্পালসারি ল্যাঙ্গুয়েজেস, এবং সেই সঙ্গে ইংরেজি হবে দ্বিতীয় কম্পালসারি ল্যাঙ্গুয়েজ। ইফ ইমপ্লিমেন্টেড দিস উইল রিপ্লেস দ্য মডেল দ্যাট ইনক্লুডস হিন্দি অ্যাজ এ থার্ড কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, এবং এটাই যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে হিন্দিকে তৃতীয় ভাষা হিসাবে কিন্তু বাতিল করা হচ্ছে। আদার রিকমেন্ডেশন ইনক্লুড মুভিং অ্যাওয়ে ফ্রম এনসিইআরটি টেক্সট বুক, আর অন্যান্য যে রিকমেন্ডগুলো করা হয়েছে সেই রিকমেন্ডের মধ্যে এনসিইআরটি টেক্সট বুকে ইনক্লুড করা এবং ডেভেলপ করা কর্ণাটক স্পেসিফিক কারিকুলাম এবং বাইলিঙ্গুয়াল টিচিং মেথড, দ্বিভাষায় যে শিক্ষা, দ্য তামিলনাড়ু এসিপি হুইচ ওয়াজ অ্যানাউন্সড বাই চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন, তামিলনাড়ুর যে স্টেট এডুকেশন পলিসি সেটা ঘোষণা করেছিলেন সেখানকার চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন রিসেন্টলি, মেক্স তামিল কম্পালসারি আপ টু ক্লাস 10, এবং তিনি সেখানে বলেছেন যে তামিল ভাষা 10ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক অ্যাক্রস অল বোর্ডস, সমস্ত বোর্ডে। এনইপি প্রপোজেস এ থার্ড ল্যাঙ্গুয়েজ, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি, সেটা কী করছে, নিউ এডুকেশন পলিসিতে একটা তৃতীয় ভাষার কথা বলেছে, হুইচ শুড বি হিন্দি অর অ্যানাদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, হিন্দি হতে পারে বা অন্য কোনো ভারতীয় ভাষা হতে পারে। সি অ্যাজ অ্যান অ্যাটেম্প টু ইম্পোজ হিন্দি, এটা দেখা যাচ্ছে যে হিন্দি চাপিয়ে দেওয়ার বিষয়টা এখানে আছে। The Tamil Nadu ACP State Education Policy also commits to promote critical thinking. তারা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর জোর দিতে চাইছে, ডিজিটাল লিটারেসির উপর জোর দিতে চাইছে, ক্লাইমেট এডুকেশন এবং সোশ্যাল জাস্টিস অ্যাপার্ট ফ্রম স্টেম। অর্থাৎ স্টেম কী বলা আছে, স্টেম হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং ম্যাথামেটিক্স। এই স্টেমের উপরে গুরুত্ব না দিয়ে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিজিটাল লিটারেসি, ক্লাইমেট এডুকেশন, সোশ্যাল জাস্টিস এই বিষয়গুলোর উপরে তারা গুরুত্ব দিতে চাইছে। The state also wants to offer special support for tribal students. রাজ্য বিশেষ করে যারা ট্রাইবাল স্টুডেন্ট আছে সেই ট্রাইবাল স্টুডেন্টদেরকেও বিশেষ সাপোর্ট দিতে চাইছে, ফার্স্ট জেনারেশন লার্নার, আর সেই সঙ্গে সঙ্গে যারা ফার্স্ট জেনারেশন লার্নার অর্থাৎ প্রজন্মের প্রথম যারা শিক্ষিত এবং শিক্ষা গ্রহণ করছে তাদের প্রতি গুরুত্ব দিচ্ছে, এবং সেই সঙ্গে গুরুত্ব দিচ্ছে যারা ডিসএবিলিটিস অর্থাৎ ভিন্নভাবে সক্ষম যে সমস্ত ছাত্রছাত্রী তাদের জন্য গুরুত্ব দিচ্ছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ প্লেসড মোর সাপোর্ট ফর পাবলিক এডুকেশন, এবং জনগণের শিক্ষার জন্য গভর্নমেন্ট অনেক বেশি সাপোর্ট দেবে, এইটা তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। ইনফ্যাক্ট ইউনিফর্ম হাই কোয়ালিটি পাবলিক এডুকেশন শুড বি দ্য বিগেস্ট প্রায়োরিটি অফ স্কুল এডুকেশন পলিসি ফর অল স্টেটস অ্যান্ড সেন্টার্স। যদিও একটা ইউনিফর্ম একই রকম উচ্চমানের সরকারি শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু প্রত্যেকটা এই যে এডুকেশনের এটা প্রায়োরিটি হওয়া উচিত প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে এবং কেন্দ্রের ক্ষেত্রে। সেন্টার্স ইল অ্যাডভাইসড ফোকাস অন ল্যাঙ্গুয়েজ টার্ন আনপ্রোডাক্টিভ and controversial, even though it does not insist on promoting Hindi on paper. The three language policy is also disregarded for demand of English language learning and as a medium of instruction across state, including in the Hindi speaking region. Gujarat, Maharashtra education policies have been a major driver of the development outcomes of Tamil Nadu and Karnataka. ওকে, আমরা চলে যাব নেক্সট। এরপর নেক্সট গ্রেভিয়ার্ড গাজা, অর্থাৎ গাজা যে কবরস্থানে পরিণত হয়েছে সেই বিষয়ে এডিটোরিয়াল কমেন্ট দেওয়া আছে। দ্য ওয়েস্ট মাস্ট প্রেসার ইসরায়েল টু এন্ড দ্য ওয়ার ইমিডিয়েটলি, অর্থাৎ এই যে যুদ্ধকে ইমিডিয়েট বন্ধ করে দেওয়ার কথা, বন্ধ করে দেওয়ার প্রেশারটা পশ্চিমী দেশগুলোকে করতে হবে। দ্য ডিসিশন বাই ইসরায়েল সিকিউরিং ক্যাবিনেট টু এক্সপ্যান্ড দ্য ওয়ার অ্যান্ড সিজ কন্ট্রোল অফ গাজা সিটি ইজ এ ডিফারেন্ট অ্যাফ্রন্ট টু mounting international concern over the
অ্যাপেলিং হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ইন প্যালেস্তাইন এনক্লেভ। এনক্লেভ অর্থাৎ ছিটমহল, অর্থাৎ একটা ভূখণ্ডের মধ্যেই যখন আর একটা ভূখণ্ড অবস্থান করে তখন সেটাকে বলা হয় এনক্লেভ। তো সেই রকমই প্যালেস্তাইন ভূখণ্ডকে দখল করতে যে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার, সেই বিষয়টা নিয়েই কিন্তু এই এডিটোরিয়াল কমেন্টটা করা আছে যে কি বীভৎসতা চলছে ইসরায়েলে, গাজায়, যেটা ইসরায়েল করছে, এবং সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য অতি সত্বর মানুষের মধ্যে একটা অভাব, খাদ্যাভাব, খাদ্য সংকট, ম্যালনিউট্রিশনে মানুষ মারা যাচ্ছে, মানুষ গৃহহারা হয়ে যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে, যেখানে দেখা যাচ্ছে যে মোর দ্যান 60,000 পিপুল হ্যাভ বিন ডাইড, প্রায় 60,000-এরও বেশি মানুষ মারা যাচ্ছেন। আবার কোথাও কোথাও বলা হয়ে থাকে, প্রত্যেকটা সোর্স যে নিখুঁত তা কিন্তু নয়। কোথাও 80,000 বলা হচ্ছে, কোথাও লক্ষাধিক বলা হচ্ছে। তো সব মিলিয়ে কয়েক লক্ষাধিক এবং হত এবং নিহত মিলিয়ে এটা ছিল একটা যুদ্ধের বিধ্বংসী খবর নিয়ে। পরবর্তীতে এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, অল ইন্ডিয়া রেডিও এবং দ্য হিন্দু নিউজ পেপার থেকে সংগ্রহ করা। প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ প্রত্যেককে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে নাও বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।